সাধনার যে বিজন ঠাকুরপো তরঙ্গের বাবা, তিনি ছিলেন প্রফেসর। বছর দুই তরঙ্গ যে স্বামীর ঘর করেছে, তিনিও ছিলেন প্রফেসর। তরঙ্গের বাবার চেয়ে বড় ডিগ্রিধারী আর বেশি নাম করা। দুজন প্রফেসরের কাছে কত কিছুই যে তরঙ্গ শিখেছে। তবে বাঙালির মেয়ে বউ যা কিছু শেখে শুধু কল্পনা করার জন্যই শেখে, এবং কল্পনা করতে করতে কারো কারো কল্পনা আকাশ পাতাল ছাড়িয়ে ও ছড়িয়ে যায়। যন্ত্রের মতো এটা করে গেলে কেউ বিশেষ কিছু মনে করে না। বড় জোর আনমনা উড়ু উড়ু স্বভাবের জন্য একটু নিন্দা রটে। লোকে বলা বলি করে যে এর বড় আনমনা উড়ু উড়ু স্বভাব, এ যদি সর্বনাশ না করে ছাড়ে তো আমার কান কেটে নিও। কিন্তু এমন উদ্ভ্রান্ত যদি কারো কল্পনা হয় যে লোকের বলা বলির ভয় না করে কল্পনাটা পরিণত করতে যায় কাজে, তখন বাঁধে সাংঘাতিক গোলমাল। এমন গোলমাল বাঁধে যে তরঙ্গের স্বামীর মতো পুরোপুরি আধুনিক স্বর্গীয় স্বামীর আধা আধুনিক আত্মীয় স্বজনের আশ্রয়ে সে টিকতে পারে না। তার উপর যখন বাপের বাড়ি বলে কিছু না থাকে আর অন্য কোনো আত্মীয়ের বাড়ি বাস করা যে সম্ভব হবে না তাও ভালো করে জানা থাকে, তখন তরঙ্গের মতো মেয়ে সাধনার মতো কারো বাড়িতে এসে বাস করে, যার সঙ্গে সম্পর্কটা আসলও নয় নকলও নয়, তবু অতীব ঘনিষ্ঠ। তবে আশ্রিতা হিসেবে নয়, খরচ দিয়ে। প্রফেসর বাবা, প্রফেসর স্বামী তরঙ্গের জন্য কিছু টাকা রেখে গিয়েছেন। শ্বশুর শাশুড়ির জন্য দেবর ভাসুরের প্রকাণ্ড সংসার ছেড়ে তরঙ্গ তার কাছে চলে এসে থাকতে চায় শুনে সাধনা যেমন আশ্চর্য হয়েছিলেন, মাসে মাসে নিজের খরচ বাবদ সে টাকা দেবে শুনে হয়েছিলেন তেমনি আহত। কেন, একবেলা দুটি খাবে, তাও আমি তোমায় দিতে পারবো না তরু? তরঙ্গ একটু হেসে বলেছিল, একবেলা তো খাবো না খুড়িমা, 4 বেলা খাবো। খাওয়া দাওয়া চলাফেরার সব নিয়ম কানুন আমি ঠিক করে ফেলেছি। আমার নিজের নিয়ম মেনে চলতে চাইলাম বলেই তো ওখানে সবাই খেপে গেল। তবে আমি যাই করি খুড়িমা, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার অত কুসংস্কার নেই জানি বলেই তো তোমার কাছে এলাম। সাধনা বলেছেন, সংসারে যা খুশি তাই করলে কি চলে তরু? সেরকম যা খুশি তাই করা তো নয়। অসংযমের কথা ভাবছো তো? আমার সংযম দেখে তুমি ভয় পেয়ে যাবে খুড়িমা। যা দরকার নেই তা করবো না, যা দরকার নেই তা খাবো না, যা দরকার নেই তা ভাববো না। অনেকক্ষণ ধরে তরঙ্গ সাধনাকে বুঝিয়েছিল তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাধনার কথা। স্তরে স্তরে জীবনকে সে ভোগ করে ফেলবে। এখন তো 19 বছর বয়স তার। 24 বছর বয়স পর্যন্ত ঘরের কোণে সে দেহ মনকে বশ করবার শক্তি অর্জনের জন্য তপস্যা করবে। 30 বছর বয়স পর্যন্ত বাড়ি বাড়ি শুধু অন্তঃপুরে ঘুরে মেয়েদের বেঁচে থাকতে শেখাবে, আর সেই সঙ্গে নিজেও শিখে নেবে কি করে অজানা অচেনা মেয়েদের নানা কথা শেখাতে হয়। তারপর আরম্ভ করবে আসল কাজ, প্রবল প্রকাশ্য আন্দোলন। দেশকে যা ভাসিয়ে নিয়ে যাবে, ঘরে ঘরে হইচই বাঁধিয়ে দিবে। একটু বয়স না হলে তো কেউ আমার কথা শুনবে না খুড়িমা। শুনতে শুনতে সাধনার ধাঁধা লেগে গিয়েছিল। মনে হয়েছিল, আহা, এই বয়সে শোকে তাপে মাথাটা খারাপ হয়ে গেছে মেয়েটার, ওকে তো একটু স্নেহ মমতা করা দরকার। সেদিন তিনি তর্ক করেননি, প্রতিবাদও করেননি, শুধু বলেছিলেন, আচ্ছা সে তো পরের কথা, যেভাবে ভালো লাগে তুমি সেইভাবে এখানে থাকো তরু, কিন্তু টাকা পয়সার কথাটা তুলো না। তুমি আমার মেয়ের মতো, খাই খরচ বাবদ তুমি আমায় টাকা দেবে, আমার তা সইবে না বাছা। তরঙ্গ বলেছিল, কেন সইবে না খুড়িমা? আমার যদি না থাকতো তাহলে অন্য কথা ছিল, তাছাড়া তুমি যদি খরচ না নাও আমি এখানে থাকবো না।
সাধনা বুঝতে পেরেছিলেন এও তরঙ্গের মাথা খারাপ হওয়ার একটা লক্ষণ। আর কিছু তিনি বলেননি, কিন্তু স্নেহ মমতা করতে গিয়ে দেখেছিলেন তরঙ্গ ওসব চায় না, তরঙ্গের ওসব প্রয়োজনও নেই। দৈনন্দিন জীবনযাপনের যে প্রণালী সে ঠিক করেছে তার মধ্যে হৃদয়টা গিয়েছে একেবারে বাদ। সুখ, সুবিধা, আলস্য, আনন্দ, উপভোগ এ সমস্তের জন্য এতটুকু ফাঁক সে প্রতিদিনকার জীবনে রাখেনি। ঠিকে ঝিকে তরঙ্গ দুদিনের মধ্যে বিদায় দিল। নর্দমা আর বাড়ির নর্দমার চেয়ে নোংরা অংশ সাফ করবার জন্য সে যে মেথর আসত তারও আশা বারণ হয়ে গেল। না খুড়িমা, বাধা দিও না, এসব আমার দরকার। বাসন মাজা, জল তোলা, মশলা বাটা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বিছানা তোলা, জামা সেলাই করা, যত কিছু কাজ আছে বাড়িতে, মনে হলো সব যেন তরঙ্গ একা অধিকার করতে চায়। না খুড়িমা, বাধা দিও না, এসব আমার দরকার। এত কাজ করে কেউ বাঁচে তোরে? রাত জেগে তুমি আবার বই পড়ো। অতিরিক্ত কিছু তো করব না খুড়িমা, কতটা কাজ আমার সইবে তা জানি না, কি নিয়মে কখন কি করলে ভালো হয় তা তো জানি না, তাই পরীক্ষা করার মতো এভাবে আরম্ভ করেছি। আস্তে আস্তে কমিয়ে বাড়িয়ে সময় বদলে খাপ খাইয়ে নেব খুড়িমা, কিছু ভেব না। রাত জেগে পড়া চলবে না, সেটা বুঝতে পেরেছি। আজ থেকে দুপুরে সেলাই না করে পড়ব। ধীরে ধীরে তাই করেছে তরঙ্গ, খাপ খাইয়ে নিয়েছে, কয়েকটা কাজ ছেড়ে দিয়েছে। অসহিষ্ণু ব্যস্ততার সঙ্গে অতিরিক্ত কম সময়ে যেসব প্রয়োজনীয় কাজ করত সেসব কাজে সময় দিতে আরম্ভ করেছে। সকালের কোনো কাজ নিয়ে গিয়েছে বিকেলে, বিকেলের কোনো কাজ নিয়ে এসেছে সকালে। মাস তিনেক পরে বাড়িতে মেথরকে আসবার অনুমতিও দিয়েছে। এমন যে তরঙ্গ, তার জন্য একদিনে শঙ্কর কম কাণ্ড করেনি। গরমে ও গুমোটে ভ্যাপসা একটা দিন পরীক্ষার হলে বসে 3 ঘন্টা ধরে লিখেছে প্রশ্নপত্রের জবাব। হৃদয় বিনিময় করতে গিয়ে তরঙ্গের সঙ্গে করেছে মাথা ঠোকাঠুকি। 3000 লোকের সামনে পরিচয় দিয়েছে মাথা খারাপ হওয়ার। হোটেলে গিয়ে জীবনে প্রথম টেনেছে পেট। তারপর শহরের অনেক দূরে তাড়ির দোকানে পিকেটিং করে গিয়েছে জেলে। অথচ অনুপমের মারফতে খবরটা শুনে তরঙ্গ শুধু বলল, মোটে 21 দিন। সাধনা ক্ষুণ্ণ হয়ে বললেন, শঙ্করের আরো বেশি দিন জেল হলে তুমি বুঝি খুশি হতে তরু? তরঙ্গ সঙ্গে সঙ্গে বলল, তা হতাম, এ তো জেল নয় খুড়িমা, ওষুধ। 21 দিন জেলে থেকে ভাব প্রবণতা যদি একটু কমে তো শঙ্করদা বাঁচবে। কি যে বলো তুমি, ঠিক নেই। ঠিক কথাই বলি, শুনতে ভালো লাগে না। সাধনা গম্ভীর মুখে বললেন, নাই বা বললে ঠিক কথা, যা শুনতে ভালো লাগে না মিছিমিছি তা বলবার দরকার? মিষ্টি কথা বলা আর 10 জনের সঙ্গে মানিয়ে চলা হলো মেয়ে মানুষের কাজ। এমন কথা যদি খালি খালি তুমি বলো যা শুনলে মানুষের রাগ হয়, তোমায় তো কেউ দুচোখে দেখতে পারবে না বাছা। কিন্তু কেউ যদি ঠিক কথা না বলে, সব যে তাহলে বেঠিক হয়ে যাবে। তুমি ঠিক কথা বললেই কি সব ঠিক হয়ে যাবে ভাবো? খানিকটা তো হবে। সাধনা রাগ করতে ভালোবাসেন না। প্রুফ রিডারের মতো তিনি শুধু সংশোধন করে যান মানুষকে আর সংসারকে। বানান না জানা প্রুফ রিডারের মতো হয়তো ভুলের সংশোধনেও তার ভুল হয়, যা ভুল হয় তার সংশোধনও ভুল হয়, কিন্তু সেজন্য তিনি সংশোধন করতে কোনো অসুবিধা বোধ করেন না, কারণ তিনি নিজে তো জানেন তিনি যা সংশোধন করেছেন তাই ঠিক। কিন্তু বাংলা প্রুফ রিডারের সংস্কৃত প্রুফ দেখার মতো তরঙ্গের বেলায় তিনি পড়েন বিপদে। তরঙ্গকে শুধরাতে গেলেই তার মনে হয়
নিমি আর অনুপমের বেলা যে জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা তিনি কাজে লাগান, এর বেলা সেসব কাজে লাগবে না। সংসারে কি নিয়মে চলা উচিত সে উপদেশ তিনি যেন দিতে বসেছেন সন্ন্যাসিনীকে। তরঙ্গ তর্ক তুললেই সাধনার উপদেশ তাই পরিণত হয় মিনতি ও আফসোসে। মাথা নেড়ে তিনি বললেন, না তরু, তোমার কথাবার্তা চালচলন দেখে আমার বড় ভাবনা হয়। কারো না কারো আশ্রয়ে মেয়ে মানুষকে থাকতেই হবে। সবাই যদি তোমার কথা শুনে বিরক্ত হয়। তরঙ্গ আর তর্ক করে না, করে কাজ। সাধনা কাজের খুঁত ধরলে নীরবে সায় দিয়ে খুঁত সংশোধন করে, কিন্তু গভীর একটা জ্বালা বোধ করে তরঙ্গ। একটা অচিন্তিত আত্মগ্লানি জাগে। এখন তার তপস্যার সময়, বিরাট এক ভবিষ্যতের জন্য নিজেকে সে তৈরি করছে। তবু সাধনার মতো মানুষকে এইসব তুচ্ছ ছোট ছোট কথাগুলো যদি সে এখন বুঝাতে না পারে, তপস্যা সাঙ্গ করে সাধনার চেয়েও অপদার্থ হাজার হাজার মানুষকে আরো বড় আরো ব্যাপক কথাগুলি সে বুঝাতে পারবে কি করে? প্রতিদিন যে এত কষ্ট সে করছে, শেষ পর্যন্ত হয়তো তার কোনো ফলই ফলবে না। মানুষের মধ্যে নিজে সে কেবল হয়ে থাকবে অদ্ভুত বেমানান। ভাতের হাঁড়িতে চাল দিয়ে চিংড়ি মাছ সিদ্ধ রাঁধবার জন্য সর্ষে বাটতে বসে তরঙ্গ এই গ্লানি ও হতাশার ভাব দমন করবার চেষ্টা করে। এ চেষ্টাও তার তপস্যার অঙ্গ। দুঃখ বেদনা ও হতাশাকে সে মনে স্থান দেবে না বলে নয়, সমস্ত বাহুল্য মনোভাবকে, সমস্ত বাহুল্য সহানুভূতিকে ইচ্ছামতো দমন করবার ক্ষমতা তার চাই। হাজার হাজার নরনারী একদিন তার কথা শুনতে রাজি হবে কি না এই সমস্যার বিচার করতে সে রাজি আছে, কারণ সেটা প্রয়োজনীয় চিন্তা। কিন্তু সমস্যার বিচারের সঙ্গে মনটা খারাপ করে ফেলতে সে রাজি নয়। কি লাভ আছে মন খারাপ করে? তার জীবনের পরিকল্পিত সাধনায় সিদ্ধি লাভ করতে মন খারাপ করা কোন কাজে লাগবে? কি যুক্তি বা আছে মন খারাপ করবার? এই অনাবশ্যক বাহুল্য মানসিক অবস্থাটাকে কেন সে প্রশ্রয় দেবে? সর্ষে বাটা শেষ হয়ে যায়, তবু তরঙ্গের মন কিন্তু ভালো হয় না। সে একটু আশ্চর্য হয়ে যায়, ভাবে যে প্রায় 2 বছর চেষ্টা করে নিজের মনকে সে এটুকু বশও করতে পারেনি। ভেবে আরো বেশি খারাপ হয়ে যায় মন। তখন তরঙ্গ বুঝতে পারে মনের একটা চাপা পড়া জটিল আবর্ত আজ মুক্তি পেয়েছে। মন খারাপ হওয়া দমন করার চেষ্টার মধ্যে আজ পর্যন্ত তার মন খারাপ হওয়ার কারণের কারখানা বসেছে। আজ তার মহাপরীক্ষার দিন। গরমের দিন, রান্নাঘরে আরো বেশি গরম। তরঙ্গ ঘামে ভিজে যায়। গরমের দিনে উনুনের গরমে ঘামে ভিজবার একটা কষ্ট আছে। এতদিন এই কষ্ট সহ্য করতে তরঙ্গ গর্ববোধ করেছে। আজ তার মনে হতে লাগলো এসব অকারণ, যেচে এ কষ্ট সহ্য নিছক বোকামি। এরকম কথা মনে হওয়ার জন্য রাগে তরঙ্গের গা জ্বালা করতে লাগলো। গা জ্বালা করবার জন্য নিজের উপর তার অভিমানের সীমা রইল না। আর অভিমানের সীমা না থাকায় একটা বেতের মোড়া এনে অনুপম রান্নাঘরে বসলো। ঘামলে তোমায় যেন কি রকম দেখায় তরঙ্গ? কি রকম দেখায়? রোদের মধ্যে বৃষ্টি হলে যেমন দেখায় তেমনই। তরঙ্গ ভাত টিপে পরীক্ষা করে দেখলো ভাত সিদ্ধ হয়েছে কিনা। হাত ধুয়ে একদিকের দেওয়ালে বসানো লম্বা কাঠের তাক থেকে 1 প্লেট কাসুন্দি মাখা জাম পেড়ে অনুপমকে দিল। তারপর ঢাকনি লাগানো অ্যালুমিনিয়ামের পাত্রে চিংড়ি মাছে নুন মশলা মাখতে মাখতে বলল, আর কেউ এরকম কবিত্ব করলে আমার গা জ্বলে যায়, কিন্তু তোমার মুখে শুনলে খারাপ লাগে না। কবিত্ব করাটা বোধহয় তোমার পক্ষে স্বাভাবিক অনুদা। অনুপম জামের বিচি উঠানে ছুঁড়ে ফেলে বলল, কবিত্ব করলাম বুঝি? কথাটা মনে হলো তাই বললাম। এরকম কথা মনে হওয়া আর বলাকে কবিত্ব করা বলে।
সরলভাবে কবিত্ব করো বলেই বোধহয় তোমাকে সইতে পারি। তাছাড়া তোমার আশা আমি ছেড়ে দিয়েছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। 2 বছর ধরে বলে বলে তোমার সিগারেটটা পর্যন্ত ছাড়াতে পারলাম না। অনুপম হেসে বলল, তুমি বলো বলেই একেবারে ছাড়েনি, তোমার হুকুম শুনবো কেন? তরঙ্গ মুখ তুলে বলল, হুকুম আবার কিসের? খুড়িমাকে এত হিসেব করে সংসার চালাতে হয়, তোমার একটা পয়সা নষ্ট করা উচিত নয়। আরে মার পয়সা তো নষ্ট করি না, আমার টিউশনির টাকায় খাই। তাই বা খাবে কেন? সিগারেটে যে টাকা উড়িয়ে দাও, খুড়িমাকে সে টাকাটা দিতে পারো না? অনুপম একটু অস্বস্তি বোধ করে বলে, সেই জন্যই তো কমিয়ে দিয়েছি, একটা দুটোর বেশি খাই না। তরঙ্গ মুখ নামিয়ে বলে, একটা দুটো নয়, কাল বেলা 10টার সময় 1 প্যাকেট কিনে এনেছিলে, রাত্রে ঘুমানো পর্যন্ত 6টা খেয়েছো। এ কথায় লজ্জা পাওয়ার বদলে অনুপম আশ্চর্য হয়ে বলল, আরে তুমি গুনে দেখেছো নাকি? গুনবে না? আলো জ্বেলে ঘুমাও কেন? আমি আলো জ্বেলে ঘুমোই বলে কটা সিগারেট খেয়েছি গুনে দেখেছো? ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না। তরঙ্গ এবার হাসলো। কাল আলো নেভাতে গিয়ে তোমার পকেট থেকে প্যাকেট বার করে গুনে দেখেছি। অনুপম গম্ভীর হয়ে বলল, তুমি তাহলে চুপি চুপি আমার পকেট হাতড়াও? চুরি করার জন্য হাতড়াই না কিন্তু। অনুপম গম্ভীর মুখে খানিকক্ষণ তরঙ্গের ঘামে ভেজা মুখখানা নিরীক্ষণ করে আবিষ্কারকের দৃষ্টিতে, তারপর মৃদুস্বরে বলে, মাঝে মাঝে আমার পকেটে খুচরো পয়সা বেড়ে যায়, তা জানো? জানি বই কি, আমি বাড়িয়ে দিই। আমি জানবো না তো কে জানবে? কেন বাড়াও? খুড়িমার জন্যে। পকেটে পয়সা না থাকলেই তো খুড়িমার কাছে হাত পাতবে। রান্নাঘরের গরমে নয়, অপমানে মুখ লাল করে অনুপম বসে থাকে। তরঙ্গ নীরবে নির্বিকার চিত্তে চিংড়ি মাছ সিদ্ধ করার পাত্রটির ঢাকনি ভালো করে বন্ধ করে তাকের উপর থেকে সরু খানিকটা তার নিয়ে পাত্রটি জড়িয়ে জড়িয়ে বাঁধে। তখনও অনুপমের মুখে লালাভ মেঘ সঞ্চারিত হয়ে আছে দেখে বলে, এতে রাগ করার কি আছে? সহজ সরল ব্যাপারকে ঘোরালো করো না অনুদা। আমি প্রত্যেকটি পয়সার হিসেব রেখেছি, যখন রোজগার করবে শোধ করে দিও, না হয় সুদও দিও। 3 কি 4%? আমি তোমায় দান করিনি, ধার দিয়েছি, বুঝেছ? অনুপম রান্নাঘর থেকে বের হয়ে যেতে যেতে বলল, তুমি আমার সঙ্গে কথা বলো না, খবরদার। রাত্রে অনুপম আলো জ্বেলে রেখেই ঘুমিয়ে পড়ল। আলো নিভাতে গিয়ে তরঙ্গ আলো নেভানোর বদলে বিছানার কাছে গিয়ে অনুপমের ঘুমন্ত মুখখানা একটু দেখে বলল, ঘুম আসেনি, চোখের পাতা কাঁপছে। শ্লেষ নয়, তরঙ্গ শ্লেষ করতে জানে না। অনুপম চোখ মেলে বলল, কেন জ্বালাতন করছো? তোমার জ্বালায় একটু ঘুমোতেও পারবো না? আমারও ঘুম আসছে না, চলো একটু বেরিয়ে আসি। এত রাত্রে? রাত্রি ছাড়া শহরের রাস্তায় ভিড় ঠেলে বেড়ানো যায়? ওঠো, জামা পরে নাও। তরঙ্গের মুখে এমন শ্রান্ত গাম্ভীর্য অনুপম কোনোদিন দেখেনি। আর কথা বলবার সাহস তার হলো না। উঠে জামাটা গায়ে দিয়ে পামসুতে পা ঢুকিয়ে সে প্রস্তুত হয়ে নিল। সাধনার তন্দ্রা আসছিল। তরঙ্গ তাকে ডেকে তুলল, আমরা একটু বেড়াতে যাচ্ছি খুড়িমা। এত রাত্রে? গরমে শরীরটা কেমন করছে।
সাধনা মাথা নেড়ে বললেন, বেড়াতে হয় ছাতে গিয়ে পায়চারি কর, এত রাত্রে রাস্তায় বেড়াতে যেতে হবে না। তরঙ্গ উদ্ধত ভঙ্গিতে প্রশ্ন করল, কেন? কেন তাও তোমাকে বুঝিয়ে দিতে হবে? এটুকু বুঝবার ক্ষমতা তোমার নেই? একা যাচ্ছি না তো, অনুদার সঙ্গে যাচ্ছি। অনু যাবে না। তবে আমি একাই যাব। দরজাটা দিয়ে দাও তো অনুদা। সোজা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দরজা খুলে তরঙ্গ বের হয়ে গেল। একটু দ্বিধা করে সাধনা বললেন, সঙ্গে যাও অনু। কালোকে স্পষ্ট বলে দেব আমার বাড়িতে ওরা থাকা চলবে না।